মিলিটারি কুপ হয়ে গেল। স্বীকারোক্তি দিয়েছে যে মিলিটারি তাদেরকে যখন শেখ হাসিনা কোটার দাবি মেনে নিয়েছেন, তুলে দিয়েছেন, তখন তারা আন্দোলন না থামানোর জন্য সেনাবাহিনীদের পক্ষ থেকে সন্ত্রাসীদেরকে তারা এই আহ্বানটি জানিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে দুধ কলা দিয়ে পুষেছেন, অনেকে বলে সাপকে দুধ কলা দিয়ে পোষা হয়, সাপ দুধও খায় না কলাও খায় না, কিন্তু শেখ হাসিনা যা দেওয়ার দিয়েছেন মিলিটারিকেও কিন্তু ব্যাপক তাদের বেতন বৃদ্ধি, অফিসারদের এমনকি মিলিটারি সদস্যদের যা কিছু সরঞ্জাম দরকার অনেক কিছু কিনে দিয়েছিলেন। এই দুই গোত্রই কিন্তু চরম মোল্লা এবং মিলিটারি একদম সুস্পষ্টভাবে বেইমানি করলো। এই বিষয়ে আপনার মতামত আছে কিনা সাইফুল? এই দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু বাংলাদেশকে বারবার লাইনচ্যুত করেছে। আপনি দেখেন 1975 এর লাইনচ্যুত করেছে, 1981 এর লাইনচ্যুত করেছে, 1982 লাইনচ্যুত করেছে। তারপরে আপনি যদি আসেন সেনাবাহিনী, আপনি বলতে পারেন 90 এর আন্দোলনে তো সরকার হটানোর জন্য বা সরকার পতনের জন্য বা বাংলাদেশকে ডিরেল করার জন্য সবসময় কিন্তু সেনাবাহিনী কাজ করেছে। আপনি আসেন 90 এর পরে যদি সরকারগুলো আমাদের ধারাবাহিকতা 90 এর পরে 96-এ ধারাবাহিকভাবে আসছে, 2001-এ যদি আপনি আসেন, সেই সময় কিন্তু আমি জানি এটা কি বলে আর্মির যদি প্রত্যক্ষ সমর্থন না থাকতো, ওই সময় যদি আর্মি যদি মাঠে নেমে যদি আওয়ামী লীগের যদি না পিটাইতো, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পানিতে না ডুবাইতো, চেয়ারম্যানদেরকে পর্যন্ত পানিতে নিয়ে দাঁড় করে রাখছে ক্যাপ্টেন সাহেব, লেফটেন্যান্ট সাহেব, যাতে এলাকার মানুষ দেখে যে চেয়ারম্যান সাহেবকে তো আমরা পিটাইতে পারছি, তোমরা যাইতে পারবা না, তোমরা ভোট দিতে পারবা না। এরকম করে কিন্তু 2001-এ কিন্তু আওয়ামী লীগের হারানো হয়েছিল। সো সবসময় কিন্তু সেনাবাহিনী একটা বড় ধরনের ভূমিকা পালন করে বাংলাদেশের, তাদের স্বার্থে তারা যখন যেটা মনে করে। আবার এখন দেখেন এখন এই কথাগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে, মৌলানা সাহেবরা বলতেছেন কেন আপনি যে বিখ্যাত কি বলে বিখ্যাত মানে কি বিখ্যাত চাওয়াবাজ মিথ্যুক এই যে আসিফ নজরুল, সেও তো বলছে তাকে ইউনিভার্সিটিতে গিয়ে একজন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর পদমর্যাদার একজন যায় তাকে অ্যালার্ট করেছে, এই করতেছে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, তাকে বুদ্ধি দিয়েছে, সে দেখা করেছে তার সাথে। এটা কিন্তু ইনি কিন্তু টেলিফোনের কথা বলছেন, আর আসিফ নজরুল বলছে তার সাথে যা দেখা করে কিন্তু তারে পরামর্শ দিয়ে আসে। সো মানে কোনো না কোনো ফরম্যাটে। আবার আপনি যদি আমাদের সেনা প্রধানের কথা যদি শুনেন, সেনা প্রধান তার মুখে দিয়ে প্রথম নামটা আসছে কার? নামটা আসছে জামাতের আমিরের, অন্য কারো নাম কিন্তু তার আসেনি। তো আপনি এরা সবসময় অনেক সময় বলা হয় দুইবারের ঘটনার কথা বলে শান্তিরক্ষী বাহিনীতে তারা যেতে পারবে না, এরকম হুমকির কারণে তারা ঘটেছে। আমার মনে হয় না, কারণ সেনাবাহিনীর মধ্যে একটা শক্তি আছে যে শক্তিটা মনেই করে যে বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশটাকে তারা মনে করে এটা তাদের খেলনার মতো। এরা এটাকে মনেই করতে চায় এটা পাকিস্তানের সাথে সামনে একটা সেনাবাহিনীর একটা অংশ। কেন আমি বলে আমি একজনের কাছে একটা ব্যাখ্যা শুনতেছিলাম কয়েকদিন আগে, যে উনি ব্যাখ্যা করতেছিলেন ওনার এক ভাইয়ের কথা বলে, যে ওনার ভাই এক সময় আর্মিতে ছিল এবং উনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমরা এই কি বলে সারাক্ষণ ভারত বিরোধী এরকম মনোভাব কেন তোমাদের মধ্যে এইটা সারাক্ষণ? তখন উনি কিন্তু আমার সরলভাবে বুঝে, ওনার ভাই একটা কথা বলছে, ভাই আমরা যে ট্রেনিংটা নেই কার বিরুদ্ধে যুদ্ধ করবো বলে, আমরা তো ট্রেনিং নেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো বলে, আমরা তো আর কোনো শত্রু আমাদের তো নাই এই এরিয়াতের মধ্যে। আমরা তো এই ভারতের সীমান্তে আমরা কেমনে যুদ্ধ করবো, ভারতের সেনাবাহিনী কত সক্ষম আছে, আমরা তো ওদের উপরেই লেখাপড়া করি, বিএমএতে তো আমরা ওদের উপরেই ইয়ে করি। আমাদের ভেতরে তো ভারত বিরোধী একটা মানসিকতা। যখনই কোনো সরকারকে ভারতের সাথে সংশ্লিষ্ট করে দেওয়া তখন সেনাবাহিনীকে কিন্তু আপনি উস্কাইতে পারেন, এবং বাংলাদেশে তাই আছে। বাংলাদেশে যত ফ্রিডম ফাইটার হোক, যত মুক্তিযুদ্ধ পরিবার হোক, এরা বিএমএতে গিয়ে কিন্তু যেহেতু ট্রেনিংটা তাদের, এইটা কিন্তু ওনার ব্যাখ্যা, উনি বলছেন ওনার ভাই ওনাকে বলছে যে এটা ব্যাখ্যাই হলো যে আমরা তো ট্রেনিং নেই হলো ভারতীয় সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য, আমরা আর কারোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ট্রেনিং নেই না। সো আমরা ইনহেরেন্টলি আমরা তৈরি হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সো অ্যান্টি ভারত একটা ব্যাপার আছে, এই আমাদের মৌলানারা বা মোল্লারা অ্যান্টি ভারত একটা ন্যারেটিভ তৈরি করে, যে ন্যারেটিভটার সাথে সেনাবাহিনীর একটা অংশ ভেতর থেকে ফিলিংসটা চলে আসে। এটা নট নেসেসারিলি বাংলাদেশের বিরুদ্ধে, নট নেসেসারিলি সে পাকিস্তান প্রেম, নট নেসেসারিলি তাদের জামাত প্রেম, এটা ইনহারেন্ট ভেতর থেকে আসে যে ভারত আমাদের সব দখল করে নিয়েছে, এটা মাথার মধ্যে ঢুকে যায়। কারণ আজকে দেখেন ভারত বাংলাদেশের সাথে শেখ হাসিনা ভারতের সাথে এত চুক্তি, আমি নিজে
আমি শুনেছি একজন আর্মি অফিসারের মুখ থেকে, তার নিজের, আমার নিজের কানে শোনা, তিনি বলছেন যে ভারতের সাথে এরকম দহরম মহরম এটা ঠিক হচ্ছে না, শেখ হাসিনা ভারতের সাথে বেশি দহরম মহরম, ভারতের সাথে এই চুক্তি করছে ওই চুক্তি। তিনি আমাকে বলছিলেন গ্যাস চুক্তির কথা। আজকে দেখেন গ্যাস চুক্তি কোথায়, এখন গ্যাস কোথায় গেল? তিনি বলছেন যে এই গ্যাস নাকি ভারতকে চোরাই পথে গ্যাস পাচারের জন্য কিন্তু গ্যাস পাইপলাইন করা হয়েছে, যে পাইপলাইন নিয়ে কিন্তু ডিজেল আসছে। তো এরকম কথাবার্তা কিন্তু শোনা যায়, কিন্তু এটা মানে আমি কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমি একজন সিনিয়র বড় ভাই যার তার ভাই আর্মিতে ছিল, তিনি বলতেছেন যে ট্রেনিংটাই এটা সো এরা অ্যান্টি ভারত, এবং এটা দোষের কিছু না, তারা তো ট্রেনিং নিচ্ছে এটার উপরে। কিন্তু তারা হচ্ছে নাকি যখনই অ্যান্টি ভারত কোনো আলোচনা হয় তখন তারা এটাতে ঝাঁপায় পড়ে, সেটা বুঝে হোক না বুঝে হোক। এবং সেটারই ফলশ্রুতিতে দেখেন মৌলানাদের সাথে যোগাযোগ, কারণ মৌলানারা তো অ্যান্টি ভারত জিগির তুলতে থাকে। আর 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে কি আসিফ নজরের সাথে তারা যোগাযোগ করছে, আসিফ নজর নিজে বলছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, তাদের নিজস্ব নিরাপত্তা বাংলাদেশিদের বিশ্বাস করলেন না, এখানে এসে সাইবার এবং মাদক চোরা কারবারি বন্ধ এইসব ধরনের ইয়েটি করলো। আপনার এই বিষয়ে কোনো অবজারভেশন আছে? সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো বাউন্ডারি নাই, আর বাংলাদেশ মাদক চোরা কারবারির ব্যাপারে ভারত পাকিস্তানের সাথে চুক্তি করে। এবং আরো হাস্যকর কি জানেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সৌজন্য সাক্ষাৎ করেছেন। এখন এই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তাহলে কেন আসলো? এটা অন্য কোনো এজেন্ডা আসছে, সে এজেন্ডাটা কি? এইটা আমাদের একমাত্র আমাদের গোয়েন্দারা বলতে পারবেন, এবং তারা যদি প্রকাশ, এবং আমাদের যদি অনুসন্ধানের রিপোর্টাররা বলতে পারেন যে আসলে সে কেন আসছিল। কারণ এই চুক্তির জন্য তো বাংলাদেশের সাথে তার কোনো এরকম কোনো চুক্তি না। বাংলাদেশের সাথে দেখেন তার সম্পর্কটা কি, দুইটা ফ্লাইট যায় হয়তো সপ্তাহে, আর একটা হলো মাসে 9 মাসে একটা শিপ আসে হয়তো, বা একটা শিপ যায়, এই তো। এই দুইটার জন্য তো আপনার এরকম একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে হবে, তার ব্যক্তিগত প্রাইভেট বাহিনী নিয়ে, তার সাথে আরো 20 জন লটবহর নিয়ে বাংলাদেশে বেড়াইতে আসতে হবে, এবং বেড়াইতে এসে ওনারা চুক্তি করবেন। এটার জন্য নিশ্চয়ই এই স্বরাষ্ট্রমন্ত্রী আসে না, অন্য কোনো কাজে এসছেন। সে কাজটাকে এটা আমাদের রিপোর্টাররা একমাত্র বলতে পারেন, যারা অনুসন্ধানের রিপোর্টার তারা বলতে পারেন, প্লাস আমাদের গোয়েন্দারা বলতে পারেন। আমি কিন্তু বলি, কিন্তু আমি সন্দেহটা প্রকাশ করছি যে এই লোকটা বাংলাদেশে এই কাজে আসে নাই, কারণ আমাদের সাথে তার চোরাকারবারির কোনো সম্পর্কই নেই। আমাদের দেশের লোকেরা তো ওই দেশে যায়ই না, সেই দেশের লোকেরা আমাদের দেশে আসে হলো তাবলিগ জামাত করতে। তো তাবলিগ জামাতিরা কি চোরাকারবারি করতেছে? এটা কি পাকিস্তান ও বাংলাদেশ কি এটা এগ্রি করতেছে তাবলিগ জামাতের লোকেরা বাংলাদেশে পাকিস্তানে চোরাকারবারি করতেছে? এই তো আমাদের তাদের সাথে লেনদেন তো এইটা। আমাদের কয়টা ট্রাভেলার ইয়াতে পাকিস্তানে যায়? দুইটা ফ্লাইটে ধরেন, একটা প্লেনে 300 জন, ধরেন 300 জন হলো, সপ্তাহে 300 জন 600 জন যাচ্ছে। এর কি চোরাকারবারি করবে? এই যে 600 জনটা তো এমনি আপনি ফিজিক্যালি চেক করতে পারেন, এর লেগে চুক্তি লাগে? এর মধ্যে 2 নাম্বারই আছে। কারণ আমি দেখেছি, একদম লিটারালি আমি পড়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার সাক্ষাৎটা ছিল সৌজন্য সাক্ষাৎ, অফিসিয়াল সাক্ষাৎ না। তাহলে একটা লোক আসলো, চুক্তি করলো, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা একটা সৌজন্য সাক্ষাৎ, এটা অফিসিয়াল সাক্ষাৎ কেন? একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে অফিসিয়ালি সাক্ষাৎ করলো না, এটা আশ্চর্যজনক ব্যাপার না? দের ইজ সামথিং রং ইন ইট, দের ইজ সামথিং এলস ইন ইট, অন্য কোনো ধান্দা, অন্য কোনো ব্যাপার। দেখেন এই এর সাথে করে জঙ্গি না বাংলাদেশে রেখে গেল কিনা, কারণ তার সে যে প্লেনে আসছে সেই প্লেনটা তো আপনি চেক করেন নাই, কারণ আমরা তো এখন তাদের পাসপোর্টও লাগে না শোনা যায়। তাদের দেশ থেকে তাবলিগে আসছে হলে প্লেনে উঠলেই হয়। এগুলো মানুষ বলে আর কি, আমি বিশ্বাস করতে চাই না। তো এই ট্যুরটা কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখার কারণে, তবে হ্যাঁ এই ট্যুরের সময় এমন একটা সময় সেই ট্যুরটা করেছে, যদি আপনি ওই যে বলে না সাদা চোখে দেখতে চান, তাহলে সাদা চোখেটা কি, এ কিন্তু আবার পিসিবির চেয়ারম্যান, সে হয়তো ক্রিকেট খেলাই দেখতে আসছে, ক্রিকেট খেলা দেখতে এসে তার লট বহন নিয়ে আসছে, বাংলাদেশ সরকার তার খরচ বহন করে, এখানেও বাংলাদেশের লস, পুরা খরচ বাংলাদেশের, হোটেলে থাকছে বাংলাদেশের টাকায়, তার রক্ষী বাহিনী সে নিয়ে আসছে, বাংলাদেশে বিশ্বাস করে না, সেগুলোরও খরচ বাংলাদেশ দিচ্ছে, খাওয়াইতে হয়েছে, থাকতে দিতে হয়েছে, ঘুমানোর জায়গা দিতে হয়েছে, বেড়ানোর জন্য গাড়ি দিতে হয়েছে। এগুলো তো তারা প্লেনে করে নিয়ে আসে নাই, আসছে যে হোটেলটা প্লেনে করে নিয়ে আসছে, আনে নাই, তো খাবারটা প্লেনে করে নিয়ে আসছে, আনে নাই, তার এখানকার যে ভেহিকেল গুলো আনছে এগুলো আনে নাই, এখানকার যে ভেহিকেল গুলো তেল খরচ সেটা আনে নাই, সেগুলো সব বাংলাদেশে খরচ। তো বাংলাদেশ কেন এটা করলো? দ্যার সামথিং এলস,
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন এরকম করে বললেন যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল? কেন? সামথিং এলস। একটা কথা একদিন পর্যন্ত আমি বলতাম যে ইউনুসকে ছাড় নয়, ইউনুসের এই জঙ্গি বাহিনীকে ছাড় নয়, যেখানে পাবে তাদের হ্যাকলিং করবে। কেন করবেন? সেটা হলো আমাদের দেশটাকে কেন এইভাবে ধ্বংস করলো তারা। পাশাপাশি নতুন আরেকটা প্রসঙ্গ এসছে, বাংলাদেশে যে হামের সংক্রমণ হয়ে যে বাংলাদেশ, আসাদ আপনিও বলেছেন যে মাত্র 500 হলো অফিসিয়াল মানে হলে এটা হসপিটালে আসছে, হসপিটালে একটা ক্যালকুলেশন। কিন্তু যারা গ্রামে গঞ্জে যারা মারা যাচ্ছে তাদের হিসাব কই? যারা বিভিন্ন ক্লিনিকে মারা যাচ্ছে তাদের হিসাব কই? যারা সামান্য গ্রাম ডাক্তারের কাছে হাতে মারা যাচ্ছে তারা কই? এখানে হাজার হাজার মারা গেছে, কিন্তু যেটা আপনি 500টা হলো অফিসিয়াল ফিগার, কিন্তু হাজার। কারণ ওই যে জাবর কাটা জাবের, সেও কিন্তু বলছে যে তাদের কাছে তথ্য আছে, কিন্তু 50,000-এর মতো আক্রান্ত হয়েছে। বাংলাদেশ সরকার কিন্তু এই কথাগুলি বলে না। ওরা কিন্তু ফাঁস করছে তথ্যটা যে 50,000-এর উপরে আক্রান্ত, তাহলে আপনার 500 জন মারা গেছে। তো এই হামের কারণে যারা মারা গেছে, এই হামের জন্য যে শিশুগুলো মারা গেছে, এর জন্য কারো দায় মুক্তি হবে না। আপনি দেখেন অভিযোগ করতেছে কে? যে অভিযোগ করতেছে কিন্তু একজন জামাতি, সে বিএনপির বিরুদ্ধে। আপনি বিশ্বাস হয় বিএনপি এই বলাৎকার করছে নাকি ওই বেটা যে করছে, যে যারা করছে তারা কিন্তু বিএনপি কে অভিযুক্ত করতেছে? না, অভিযুক্ত করছে মাদ্রাসা ভাঙার জন্য, যে মাদ্রাসা ভেঙে দিয়েছে আর কি এসে। তো এটা ইন্টারেস্টিং। বিএনপি, হ্যাঁ, বিএনপি ভেঙেছে, তার দুঃখ মাদ্রাসা। না, ওখানে বলাৎকারের কথা বলা হচ্ছে যে বলাৎকারের অভিযোগ করে এটা করছে। তো বলাৎকার কি বিএনপি করছে? না, করছে জামাত। হ্যাঁ, বলাৎকার তো জেল করছে যে জামাত। তো এরা করে এখন বিএনপির ঘাড়ে চাপায়। যে এখন দেখেন আমরা একটা, আপনি যদি এখন বাংলাদেশের একটা ছবি, আপনি যদি কোনো ভিডিও আপনি যদি দেখেন, আপনি ভিডিওর মধ্যে আপনি এই দৃশ্য কখনো দেখছেন যে আপনি ছেলেদের কথা বাদ দেন, ছেলে টুপিওয়ালা দাড়িওয়ালা এরকম আপনি হয়তো দেখতে পাবেন মাদ্রাসায় পড়তেছে, কিন্তু আপনি কোনো একটা পাবলিক পরিবহনের কোনো ভিডিও আপনি দেখেন তো আমাদের সমাজটা কোন পর্যায়ে গিয়েছে, যে 2 চোখওয়ালা নারী দেখতে পান, আর কিছু দেখতে পাবেন না। আপনি তার এসে কি নারী না পুরুষ এরাও বুঝতে পারবেন। এবং আপনি ইদানিং যে ড্রেসগুলো, মানে আমাদের সমাজের মধ্যে জঙ্গিপনা এবং এই কি বলে এদের কর্মকাণ্ডটাকে জায়েজ করতেছে কারা? ধরেন এই বলাৎকারের বিরুদ্ধে কারা সোচ্চার হওয়ার কথা? নারীরা। বাংলাদেশের নারীরা কি সেইভাবে সোচ্চার? বাংলাদেশের নারীরা মেনে নিচ্ছে। এবং মেনে শুধু না, আমি বললাম তো, পাবলিক ট্রান্সপোর্টে আপনি যদি ওঠেন, আপনি একটা নারী না পুরুষ উঠছে এটা আপনি চিনতে পারবেন না, কারণ তাদের ড্রেসের কারণে। দুটো চোখ দেখা যায়, এটা কি পুরুষ না নারী? আপনি এখন এই চোখ ঢাকা পুরুষকে, যে নারীদের যে কম্পার্টমেন্ট আছে, সেই কম্পার্টমেন্টে যে পুরুষ যায় উঠতেছেন আপনি জানেন কি করে? বাট দিস ইজ হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ। এবং এটা কেউ প্রোটেস্টও করতেছে না যে নাও তুমি এইটা কি জিনিসটা কেটে আটার বস্তা দিয়ে, কালো দিয়ে আটার বস্তা দিয়ে যে জিনিসটা আমার এই কম্পার্টমেন্টে উঠলো, এটা কে? বা আমার পাশে বসলো, এটা কে? আমরা কিন্তু বরং আমরা এটাকে মনে করতেছি এটাই হলো। আপনি প্রত্যেক বাড়িতে 2 চোখওয়ালা নারীরা যায় এখন ফ্ল্যাটে আপনার দেয়, পুস্তিকা দিয়ে আসতেছে, কেউ প্রোটেস্ট করে না। আমরা দেখি তো মনে হয় যে এরা জঙ্গি। এখন অন্য নারীদের তো এটা মনে হয়, নারীরা তো এদেরকে সহ্য করে বসছে। আপনি মেট্রো রেলের কম্পার্টমেন্টে উঠেন আর গাড়িতে উঠেন, সব জায়গায় এদের আধিপত্য দেখতে পাচ্ছেন। সো আসলে নারীরা যতক্ষণ না পর্যন্ত জাগবে ততক্ষণ পর্যন্ত এই বলাৎকারকারী এই পুরুষগুলি কিন্তু কোনোদিন, কারণ বলাৎকারকারী পুরুষগুলি এই নারীদেরকে ব্যবহার করতেছে তাদের এই অপকর্মের জন্য, নাহলে পারত। জি।